তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে, পদত্যাগ করার পূর্বে কিন্তু আবার একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছে। 24 ঘন্টার ব্যবধানে প্রায় 47 লক্ষ টাকা ফান্ড কালেকশন করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এরপর সুযোগ বুঝে ঝুপ বুঝে কূপ মেরে দিয়েছে তাসনিম যারা, ঘোষণা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? তাসনিম জারার পক্ষ থেকে জানা গেছে বিভিন্ন সূত্রের মারফতে তাসনিম জারা এনসিপির সাথে থাকতে চাচ্ছেন না, কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে। আমার কথা যারা আপুকে, যারা আপু আপনার জামাই যখন জামাতের টাকায় দেশের বাইরে পড়াশোনা করতে গেল স্কলারশিপ নিয়ে, তখন আপনি তো আপনার জামাইকে ছেড়ে দেন নাই। সেক্ষেত্রে আপনি এখন এনসিপি কে ছেড়ে দিচ্ছেন জামাতের সাথে জোট করার কারণে। এসব গল্প কাদেরকে শুনুন? এসব গল্প তো পাবলিক বিশ্বাস করবে না। আপনার জামাই যখন জামাতের টাকায় চলে আপনাকে খাওয়ায় তখন খুব ভালো লাগে, আর এখন এনসিপি জামাতের সাথে জোট করতেছে, এখন আপনার ভালো লাগতেছে না। আপনি আলাদাভাবে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন, ভালো কথা, আপনি করতে পারেন সেটা। তবে 6000 কিংবা 5000-এর মতো ভোটারের স্বাক্ষর লাগে। আজকে শেষ সময়, আপনি কি আজকে সারাদিনের মধ্যে 5000 ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারবেন, নাকি এখানেও জামাত আপনাকে সহায়তা করবে? দেখেন, জামাত তাদের দল থেকে কোনো নারীকে মনোনয়ন হয়তো বা দেবে না, এটা জামাতের একটা পরিকল্পনা। এনসিপি থেকে তাসনিম জারাকে আলাদা করে তাসনিম জারাকে নিরপেক্ষভাবে নির্বাচিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে জামাত, এইটাই, আর কোনো কিছুই না। নুসরাত তাবাসসুম সেও ঘোষণা দিয়েছে জামাতের সাথে কোনো প্রকার সম্পর্কে গেলে সে হয়তো বা একটা সিদ্ধান্ত নিতে পারে। এনসিপি জামাতের একটা সি টিম বা বি টিম, আপনাদেরকে বারবার বলেছি, কিন্তু আপনারা ভুলেও এই কথাটা বিশ্বাস করতে চান না। আপনারা বারবার বলার চেষ্টা করেছেন এনসিপি নতুন একটা রাজনৈতিক দল, তরুণদের একটা রাজনৈতিক দল। এই দলের কাছ থেকে আপনাদের অনেক প্রত্যাশা আছে, আপনাদের অনেক আশা আছে। এরা দেশটাকে পুনর্গঠন করবে, এরা দেশটাকে বৈষম্য মুক্ত করবে। কিন্তু জেলাও সেই কদু। এনসিপি কি করলো? তাদের বাপেদের কাছে ফিরে গেছে। এনসিপির জন্মদত্ত জামাত জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় এরা প্রত্যেকে জামাতের সাথে সম্পৃক্ত ছিল, এবং জামাত এই ফেসগুলাকে সামনে রেখেছে, কারণ তাদের উপর জামাতের কোনো ট্যাগ ছিল না। এরা তো ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে ছিল। এটা ছিল জামাতের একটা মেটিকুলাস ডিজাইন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে সুদখুরি ইউনূসের একটা ব্যাপক সমর্থন ছিল। সুদখুরি ইউনূস চেয়েছিল এনসিপি কে দিয়ে বাংলাদেশ শাসন করতে। সেক্ষেত্রে হয়তো এরা জামাতের সাথে একটা পল্টি নিলেও নিতে পারতো, যদি তাদের শক্তিশালী অবস্থান বাংলাদেশে হতো। যেহেতু এনসিপি একটা বিশাল মার খেয়ে গেছে, এখন তো জামাতের সাথে জোট করা ছাড়া সংসদে একটা আসনও পাবে না। এমনকি জামাতের সাথে জোট করলেও যে তারা আসন পাবে তার কোনো নিশ্চয়তা নাই। বাংলাদেশের যে কোনো আসন থেকে এই এনসিপির জঙ্গিদেরকে যদি ভোট করার কথা বলা হয়, এরা তাদের জামানত রক্ষা করতে পারবে না। এটা আমি প্রায় 10 মাস আগে থেকে বলতেছি। পারবে না, লিখে রাখেন। যদি ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হয়, অসংখ্য কথা শোনা যাচ্ছে নির্বাচন হবে না। নির্বাচন বানচাল করার জন্য হয়তোবা আরো একটা মুরগিকে, আরো একটা বকরিকে বলে দিতে পারে জামাত, এবং সেই বকরির তালিকায় আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং হাসনাত আব্দুল্লাহ। এটা আমাদের বানানো কোনো গল্প না, এটা গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য। দেখে নেবেন, যদি জামাত বুঝে যায় নির্বাচনে তারা ঠিক মতো সুবিধা করতে পারবে না, তারা প্রশাসনের সহায়তা পাবে না, সেক্ষেত্রে নির্বাচনকে বানচাল করার জন্য একটা বকরিকে আবারও বলে দিবে। ফার্স্ট চয়েস হাসনাত আব্দুল্লাহ, সেকেন্ড চয়েস আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যেমনটা হাদিকে বলি দিয়ে জামাত বিএনপিকে কোণঠাসা করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর হাদি ইস্যুটাকে একদম খতম করে দিয়েছে। মিডিয়াতে হাদি নামে কোনো চ্যাপ্টার এখন আর নাই। এমনকি ফেসবুকের ইন্ডিয়ার যে ম্যাটার অফিস, সেই অফিস থেকে হাদিকে জঙ্গি ঘোষণা করা হয়েছে। হাদির ছবি ভিডিও যারা আপলোড করেছিলেন তারা দ্রুত সরিয়ে ফেলেন। গতকালকেও বলেছি, হাদিকে সব জায়গা থেকে আউট করে দিয়েছে বিএনপি। হতে পারে এখানে বিশাল একটা বিনিয়োগ তারা করেছে, করতেই পারে। নতুন আরো একটা চ্যাপ্টার সামনে নিয়ে আসার জন্য হয়তোবা বলে দেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে, হয়তোবা হাসনাতকে। যে কোনো সময় হতে পারে, আবার নাও হতে পারে, একদম নিশ্চিত ভাবে বলতেছি না। জামাত যদি আবার বিএনপির সাথে তাদের একটা সমঝোতা হয়ে যায়, কে বিরোধী দল থাকবে, কে কত আসন নেবে, সেক্ষেত্রে বলি নাও দিতে পারে। তবে বলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এনসিপির যারা আপাদমস্তক বাটপার, সে কিন্তু দ্বৈত নাগরিক। এখন দেখা যাক সে তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে কিনা। নির্বাচন উপলক্ষে যখন নির্বাচন কমিশনের কাছে তার সব আমলনামা দাখিল করবে, তখন তো আমরা অবশ্যই জানতে পারবো। যারা অনেক ধূর্ত, অনেক চালাক, যারা বুঝে গিয়েছে এনসিপির সাথে থাকলে আসলে প্রকৃতপক্ষে কিছুই হবে না, উল্টা কিছুদিন পর আরো চাপের মধ্যে পড়তে হবে, সেক্ষেত্রে জামাতের সাথে পরামর্শের মাধ্যমে যারা চমৎকারভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। কিন্তু যারা যদি ভেবে থাকে তাদের কোনো শাস্তি হবে না, তাদের কোনো বিচার হবে না, তারা কোনো ভুল করেনি, তাহলে এটা বিশাল একটা অন্যায় হচ্ছে। রাষ্ট্রের ধ্বংসকারী হিসাবে প্রথম শ্রেণীতে যেই কয়েকজন ছিল, এর মধ্যে যারা অন্যতম, প্রত্যেকটা
বিদেশি গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে ইংরেজিতে কনভারসেশন করার জন্য প্রত্যেকটা মিটিং এ এই তাসনিম যারা উপস্থিত ছিল, সে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে, এটা তার একটা অ্যাডভান্টেজ ছিল এবং সেইটা কাজে লাগিয়েছে এনসিপির তথাকথিত জঙ্গিরা। জামাতিরাও যারাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, শুধুমাত্র মিটিং করার জন্য পাঠিয়েছে এটা বলতে পারবো না, আড়ালে অনেক কিছু হতে পারে, আসলে এভাবে বলতে হয় না, হতে পারে, কারণ তিনি যেহেতু এই বিষয়ে অনেক এক্সপার্ট ডক্টর, সো হতেই পারে। বাংলাদেশে বাক স্বাধীনতার অনেক 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 উৎসব হচ্ছে, দেখতে পাচ্ছেন না? শাহবাগে তারেক রহমানকে কটূক্তির অভিযোগে একটা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। কেন বাক স্বাধীনতার যুগে আপনারা গ্রেফতার করবেন কেন? ডিজিটাল নিরাপত্তা আইন এটা এখনো বাতিল কেন করা হচ্ছে না? হোয়াই? আপনারা না বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন? বাংলাদেশের সাধারণ মানুষ, সকল শ্রেণীর মানুষের উদ্দেশ্যে বলি, আপনারা তো একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলেন, বাক স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলেন, তাহলে তারেক রহমান তো এখনো প্রধানমন্ত্রী হয় নাই, বিরোধী দলেও নাই, শুধুমাত্র একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নামে কটূক্তি করার অপরাধে একটা শিক্ষককে গ্রেফতার করা হলো। এইটা কেমন কথা? একটা মজার বিষয় দেখবেন, আপনারা অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা দেখে ফেলেছেন অলরেডি। তারেক রহমান গতকাল ভোটার হয়েছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম না? তার যে ভোটার কার্ডের মধ্যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একবার মনোযোগ দিয়ে পড়েন, এরপর চমৎকার একটা বিষয় লক্ষ্য করবেন। শিক্ষাগত যোগ্যতা, এই পয়েন্টটার দিকে তাকান, উচ্চ মাধ্যমিক বা সমমূল্য, তার মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কিনা তাতেও একটা বিশাল সন্দেহের জায়গা থেকে যায়। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী অষ্টম শ্রেণী পাস এবং তার গুণধর পুত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে কিনা তার কোনো প্রমাণ নাই। এরা না কি করবে? রাষ্ট্র পরিচালনা করেছিল, তো করে নাই? রাষ্ট্র পরিচালনা করেছিল, দুর্নীতির ওয়ার্ল্ড কাপে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আর্জেন্টিনা ব্রাজিলও পারেনি। কি হয়েছে না? অস্বীকার করতে পারবে? খুন, গুম, সন্ত্রাসী হামলা, সংখ্যালঘু নির্যাতন কি হয়নি 2001 থেকে 2006 সালে? জনগণের ট্যাক্সের টাকা পকেট কেটে নিয়ে দেশের বাইরে পাচার করেছে, 17 বছর লন্ডনে রাজকীয় জীবন যাপন করেছে। টাকার উৎস কি ছিল? তিনি কোনো বিজনেসও করেন নাই, তাহলে এই বিলাসী জীবন, রেঞ্জ রোভার গাড়ি কোত্থেকে এসেছে? কে দিয়েছে টাকা? এসব বলতে গেলে আমরা ভালো না, আমরা বেশি কথা বলি, আমাদেরকে মেরে ফেলবেন। দেশে এসে কথা বল, কত লেকচার মানেন আপনারা সত্য কথা বলতে গেলে। কি চমৎকার আপনাদের চিন্তাধারা। একটা কথা মাথায় রাখবেন, সাপের মুখে চুমু দেওয়া আর বেজির গর্তে হাত দেওয়া দুইটা অনেক বেশি ভয়ঙ্কর। একবার যদি সবল মারে তবে আইসিইউতে জায়গা পাবেন না। বাংলাদেশের রাজনীতিতে কে সাপ আর কে বেজি একটু অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করেন। ভালো থাকবেন। আর 7 সিস্টার্স দখলকারীদের জন্য অগ্রিম শুভ কামনা, কারণ তোমাদের কপালে নির্বাচনের পর যেই দুর্দশা এবং দুর্গতি অপেক্ষমান, সেটা ভাবলে আমার গা শিউরে উঠতেছে। তাসনিম জাউরা, সবাই বলে তাসনিম জারা, আমি তাকে বলে তাসনিম জাউরা। তাসনিম জাউরা বলে এই কারণে যে এই দেশটা, বাংলাদেশটা নষ্ট করার জন্য, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের জন্য এই জাউরাদের অবদান কিন্তু কম না। এই জন্য আমি তাকে তাসনিম জারা বলি না, তাকে বলি তাসনিম জাউরা। তো আজকে যেটা শুনলাম যে এই তাসনিম জাউরারা নাকি, তাসনিম জাউরা নাকি এনসিপি থেকে পদত্যাগ করেছে, এনসিপি থেকে পদত্যাগ করে সে স্বতন্ত্র নির্বাচন করবে, এবং আরো 30 জনের মতো নাকি চিঠি দিয়েছে এনসিপি নাহিদকে যে তারা জামাতের সাথে জোট চায় না। এখন আমার কথা হচ্ছে যে এই তাসনিম জাউরারা কি মনে, তারা এখন বুঝে গেছে যে আসলে নির্বাচন গনিয়ে আসছে, নির্বাচনে তাদের ফলাফল হবে শূন্য। একটি আসনেও এনসিপির কোনো জামানত থাকবে না, একটি আসনে কেউ নির্বাচিত হতে পারবে না। তখন যদি নির্বাচন হয়ে যায়, তখন নির্বাচনে যদি কারো জামানত না থাকে, তখন তাদের কি অবস্থা হবে? কোথায় যাবে? নির্বাচনের পরে তারা কোথায় যাবে? নির্বাচনের পরে কি তারা দেশ ছাড়তে পারবে? তারা কি সেফ এক্সিট পাবে? এই জন্য খেয়াল রাখতে হবে যে এই তাসনিম জাউরারা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য, বাংলাদেশ ছাড়ার জন্য, বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার জন্য তারা কি কি রাস্তা করছে। এই রাস্তার অন্যতম হচ্ছে, তাসনিম জাউরা তো এখানে থাকে না, তাসনিম জাউরা বিদেশে থাকে, ইংল্যান্ডে থাকে। এখন সে বলছে যে স্বতন্ত্র নির্বাচন করবে। হয়তো শুনবেন যে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে সে বলবো এই বাংলাদেশে রাজনীতি করতে এসেছি, রাজনীতি করার মতো কোনো পরিবেশ নাই, বাংলাদেশে রাজনীতি করার পরিবেশ নাই, জীবনের নিশ্চয়তা নাই, এরকম একটা কথা বলে হঠাৎ করে দেখবেন যে দেশ ছেড়ে দিচ্ছে নির্বাচনের আগেই। আমার কথা হচ্ছে দেশ ত্যাগ করবে, ভালো কথা, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, তোমার ইচ্ছা, তুমি দেশে থাকতেও পারো, দেশ ছেড়ে চলে যেতে পারে। এখন এই 16 মাসে মানুষের কাছ থেকে
কত টাকা ওরা নিয়েছে। এই মানুষের কাছ থেকে এই তাসনিম জাউরারা এই পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে কত টাকা নিয়েছে, এর হিসাবে দেশের জনগণকে নিতে হবে, জনগণের সামনে দিতে হবে। এবং এই দেশটাকে তারা কি পরিমাণ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এই দেশটাকে কোথায় নিয়ে গেছে, এর জবাব তাদেরকে দিতে হবে। তাদেরকে এমনি ছেড়ে দিলে হবে না। তারপরে শুনলাম যে আরো 30 জন নেতা নাকি তাদেরকে চিঠি দিয়েছে যে জামাতের সাথে তারা জুটে যাবে না। তার মানে হচ্ছে সবাই একটা একটা বিভিন্ন ধরনের উসিলা খুঁজছে যে কিভাবে এখান থেকে এই পথ থেকে এক্সিট নেওয়া যায়, এই পথ থেকে বের হওয়া যায়। সো দিন শেষে দেখবেন নির্বাচনের আগে বহু ধরনের ডেভেলপমেন্ট আসছে, বহু ধরনের পরিবর্তন আসছে। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। রাজনীতি যেহেতু জনগণের দ্বারা রাজনীতি, সো এই রাজনীতিতে আপনি ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে। জনগণের ইচ্ছা, জনগণের চাওয়া, সেন্টিমেন্ট, বিভিন্ন কারণে রাজনীতিতে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আসবে। তারেক রহমান বাংলাদেশে যাওয়ার আগে এক ধরনের পরিস্থিতি, এখন আরেক ধরনের পরিস্থিতি। তারেক রহমান দেশে যাওয়ার আগে জামাত মনে করেছিল যে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে জামাত। আবার তারেক রহমান বাংলাদেশে যাওয়ার পরে এখন বিএনপি মনে করছে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। সো এখন এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে যে ক্ষমতায় কে যাবে, এটা নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে, এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে, এটা ক্যালকুলেশন শুরু হয়েছে। এখন জামাত, এনসিপি এবং ইসলামিক দলগুলো, ইসলামিক আন্দোলন সহ, খেলাফত মজলিস সহ তারা চিন্তা করতেছে যদি নির্বাচন হয় তাহলে আমরা যে এতক্ষণ এই 14-15 মাসে যে আমরা যে হুমকি দামকি দিয়েছি, মব করেছি, এত কিছু করেছি, আমরা তো একটি আসনও পাবো না, আমরা তো ক্ষমতা যেতে পারবো না। আমরা যে পাওয়ার দেখাচ্ছি, ক্ষমতা দেখাচ্ছি, এই ক্ষমতা তো আমাদের থাকবে না যদি আমরা নির্বাচনে যাই, তাহলে আমাদের অবস্থা হবে কি। সো এই চিন্তা ভাবনা থেকে আপনি দেখেন, একটা চিন্তা করে দেখেন, আপনারা বিশ্লেষণ করে দেখেন যে যখনই বিএনপি একটা বড় ধরনের শোডাউন করেছে 300 ফিটে তারেক রহমান যেদিন গিয়েছে, এরপরে এরা কি করলো, নতুন একটা ইস্যু নিয়ে আসলো, হাদি ইস্যু নিয়ে আসলো। তাকে নিয়ে কি করলো, এখানে তারা শাহবাগে সমাবেশ করছে, শাহবাগে জড়ো হচ্ছে। তার মানে কি হচ্ছে জানেন, এটা হচ্ছে যে তারা চাচ্ছে একটা যে কাউন্টার জনসমাবেশ করে, কাউন্টার জনসমাগম করে তারা বিপ্লবী সরকার করা, বিপ্লবী সরকারের যে চিন্তা ভাবনা, এটা কিন্তু তারা শুরু থেকেই করে যাচ্ছে এবং শুরু থেকেই করছে। অদ্যবধি তাদের যে মাথার মধ্যে থেকে যে বিপ্লবী সরকার গঠন করা, বিপ্লবী সরকার করার চিন্তা ভাবনা, এটা কিন্তু জামাতের মাথা থেকে, এনসিপির মাথা থেকে কিন্তু সেটা যায় নাই। এটা কিন্তু এখনো তাদের মাথার মধ্যে আছে, এই ভূত তাদের মাথার মধ্যে এখনো আছে। এখন জামাত, এনসিপি এরা চিন্তা করতেছে, ছোট ছোট ইসলামী দলগুলো, যে যদি নির্বাচন হয়, তো নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় যাবে। জামাত আর বিএনপি তো জোট নাই, এনসিপির সাথে জোট নাই, তাহলে বিএনপি ক্ষমতা যাবে। মোস্ট অফ দ্য আসনে জামাতের জামানত থাকবে না, এনসিপির জামানত থাকবে না, অন্যান্য ছোট ছোট দলগুলোর জামানত থাকবে না। তখন তাদের কি হবে অবস্থা? এখন তো তারা হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, জোর দেখাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের বাড়ি করে মব করছে, সন্ত্রাস করছে। সো তখন তাদের অবস্থা হবে কি? তখন তো বিএনপি মারবে। তখন বিএনপির সাথে যখন প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি পর্যায়ে যাবে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, তখন বিএনপি তাদেরকে পিটাবে, নির্বাচনের আগেও পিটাবে, পরেও পিটাবে। তো ওই সুযোগে বিএনপি যখন পিটাবে, তখন হয়তো আওয়ামী লীগের লোকজনও তাদেরকে পিটাবে, সুযোগ পাইলেই তাদেরকে পিটাবে। তো এখন তারা কি খাবে? জামাতেরও, বিএনপিরও পিটা খাবে, আওয়ামী লীগেরও পিটা খাবে। এবং যেই সব জনগণ, নিরীহ জনগণের বাসা বাড়িতে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মপ করেছে, লুটপাট করেছে, তারাও তাদেরকে পিটাবে। এখন তাদের অবস্থা হবে কি? এই যে একটা অবস্থা, যে নির্বাচন হলেই জামাত, এনসিপি এবং এই যে ছোট ছোট ইসলামিক দলগুলো, তারা জনগণের পিটা খাবে, বিএনপির পিটা খাবে, আওয়ামী লীগের পিটা খাবে। এই অবস্থা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে? সেই জন্য তারা যে কাজটা করছে, যে তারা চাচ্ছে যে ইসলামিক বিপ্লব করে একটা বিপ্লবী সরকার গঠন করতে, নির্বাচনটা যেন না হয়, কোনোভাবেই যেন নির্বাচনটা না হয়, সেই জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং নির্বাচনের দিন যত গড়িয়ে আসছে, ততই এই তাসনিম জাউরারা তারা পথ খুঁজছে যে নির্বাচন তো গড়িয়ে আসছে, নির্বাচনে যদি আমরা ফেল করি, আমাদের যদি কোনো অবস্থান না থাকে, তখন আমাদের অবস্থা হবে কি? বিএনপি যদি ক্ষমতা আসে, তখন আমাদের অবস্থা হবে কি? সো এই চিন্তা ভাবনা থেকে তারা চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতা আসে, তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন আমরা কি করবো? এই জন্য এরা চাচ্ছে যে, কোনোভাবেই চাচ্ছে না যে একটা নির্বাচন হোক, তারা চাচ্ছে যে ইসলামিক বিপ্লব করে একটা বিপ্লবী সরকার গঠন করতে। এবং কিছু কিছু যারা শঙ্কিত, যেমন তাসনিম জাউরার মতো কিছু যারা আছে, যারা শঙ্কিত যে তাদের অবস্থা কি হবে, ভবিষ্যৎ কি হবে, আর অন্যান্য 30 জন শুনলাম যে চিঠি দিয়েছে, তাদের অবস্থা কি হবে, তারা চিন্তা ভাবনা করছে যে তারা এখন কিভাবে দেশ ছেড়ে পালা যায়, তাদের অবস্থা সেফ এক্সিট কিভাবে নেওয়া যায়, বিভিন্ন ওয়ে খুঁজছে। এখন যদি হুট করে যদি দেশ ছেড়ে পালায়, তাহলে তো সবাই বলবে পালিয়ে গেছে। সো বিভিন্ন ধরনের একটা সিমটম তৈরি করছে, উসিলা তৈরি করছে,
পথ তৈরি করছে যে কিভাবে দেশ ছেড়ে পালানো যায়। সে দেশ ছেড়ে পালানোর বা দেশ ছেড়ে যাওয়ার অন্যতম ওয়ে হচ্ছে আজকের ডেভেলপমেন্ট হচ্ছে আজকের তাসনিম জাউরার স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা। স্বতন্ত্র নির্বাচন করেন কোনো সমস্যা না, কিন্তু এদেশের জনগণের কাছ থেকে যে টাকা নিয়েছেন এবং জনগণের যে সম্পদ ধ্বংস করেছেন তার হিসাব কিন্তু আপনাদেরকে দিতেই হবে। আর আজকে যারা লাইভটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য একটি কথা বলি, যে কখনো হতাশ হবেন না। একটি কথা বলি, কখনো হতাশ হবেন না। রাজনীতি হচ্ছে জনগণের, আপনার আমার শুধু একা চাওয়ার উপর নির্ভর করে না, জনগণ কি চায় সেটার উপর নির্ভর করে। রাজনীতিতে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হয়। আর ক্ষমতার দ্বন্দ্ব এমন একটা দ্বন্দ্ব যে দ্বন্দ্ব কেউ মিটাতে পারে না। আপনার কথা আমার কথা কেউ শুনবে না। যে ক্ষমতা চায় সে তার ক্ষমতাটাই চায়। তো যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, এখন তাদের মধ্যে কামড়াকামড়ি, চূড়ান্ত কামড়াকামড়ির সময় হচ্ছে। এখন দেখতে পারবেন না তাদের মধ্যে কিরকম পরিমাণ চূড়ান্ত কামড়াকামড়ি শুরু হয়। আর সেই চূড়ান্ত কামড়াকামড়ির থেকে একটা নতুন ডেভেলপমেন্ট হবে, একটা নতুন কিছুর উদ্ভব হবে। অপেক্ষা করুন, সেটা অবশ্যই দেখবেন যে এই দেশের জনগণের দল, গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আসবে। আর আমি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের মধ্যে যে একটা চিন্তা ভাবনা আছে, আমাদের মধ্যে যে একটা মন মানসিকতা আছে, যে নিজেদের আওয়ামী লীগের লোকজন একজন ওপরে যাওয়ার জন্য আরেকজনকে টেনে ধরা, আরেকজনের ক্ষতি করা, এটা করা যাবে না। আমরা একটা খুবই বড় করে করছি যে একজন আওয়ামী লীগের নেতাকর্মী আরেকজনের আওয়ামী লীগের নেতাকর্মীকে নিঃশেষ করে দিতে চায়। সো আপনি যদি আপনার ভাই আওয়ামী লীগের আরেকজন নেতাকর্মীদেরকে নিঃশেষ করে দিতে চান, তাহলে দিন শেষে আপনি নিঃশেষ হবেন। সেই কাজটা করবেন না, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকেন, দেখবেন ইনশাল্লাহ দিন শেষে আওয়ামী লীগের বিজয় হবে। আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ চলবে, শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ দেশ চলবে। শুধু অপেক্ষা করুন, শুধু অপেক্ষা করুন, অপেক্ষার পালা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। শুধু অল্প কয়েকদিনের মধ্যে অপেক্ষা করেন, নতুন ডেভেলপমেন্ট আসবে।